শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 ডিসেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো 2026 সালের এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে প্রথম দফার জনগণনা। গৃহ গণনার জন্য 35টি প্রশ্ন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক উপত্যকায় মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে শিলচর ও হাইলাকান্দিতে মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ। সুনাই নদীর প্রবাহ পুনরুদ্ধারে নোয়াগাঁও প্রশাসনের বড় পদক্ষেপ। উচ্ছেদ অভিযানে উদ্ধার 38 বিঘা জমি। ওয়াকফের নথি আপলোডের সময়সীমা বাড়ালো না কেন্দ্র। শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে আগামী 12 ডিসেম্বর এসআইটির অভিযোগনামা দাখিল। এবং বাবরি মসজিদের নির্মাণে ব্যয় হবে 300 কোটি টাকা। অর্থ যোগানের রহস্য ফাঁস করলেন হুমায়ুন কবির। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, 2026 সালের এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে প্রথম দফার জনগণনা। গৃহ গণনার জন্য 35টি প্রশ্ন। বহু প্রতীক্ষিত জনগণনার প্রথম ধাপ অর্থাৎ গৃহ গণনা আগামী 2026 সালের এপ্রিল মাস থেকে শুরু হতে চলেছে। নভেম্বর মাস জুড়ে সফলভাবে পাইলট প্রকল্প সম্পন্ন হওয়ার পর এই পর্বের প্রশ্নাবলী চূড়ান্ত করা হয়েছে। এই গৃহ গণনা পর্বের নাগরিকদের জন্য মোট 35টি প্রশ্ন রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় মঙ্গলবার লোকসভায় কংগ্রেস সাংসদের রাহুল গান্ধীর একটি লিখিত প্রশ্নের উত্তরে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সেন্সাসের 2 দফার প্রশ্নাবলী তৈরি ও চূড়ান্ত করার আগে বিভিন্ন মন্ত্রক, দফতরের সংগঠন, প্রতিষ্ঠান এবং সেন্সাসের ডেটা ব্যবহারকারী সংস্থার সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ডিজিটাল পদ্ধতির উপর জোর। এই জনসংখ্যা গণনা প্রধানত ডিজিটালি সম্পন্ন হবে। তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে। নাগরিকরা নিজেদের ডেটা ও প্রয়োজনীয় নথি আপলোড করে স্বগণনা সেলফ এনুমারেশন করতে পারবেন। গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। গৃহ গণনা পর্বে যে 35টি প্রশ্ন থাকছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি প্রশ্ন হলো, বাড়ির ছাদ কংক্রিটের তৈরি কিনা? পানীয় জল ও অন্যান্য ব্যবহারের জল কোথা থেকে আসে? বোতলজাত পানীয় জলে বাড়িতে নিয়মিত নাকি মাঝে মধ্যে পান করা হয়? বাড়িতে সরাসরি জলের সরবরাহ না থাকলে জল আনতে গিয়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয়? বাড়িতে সাইকেল, স্কুটার নাকি গাড়ি কোনো ধরনের যান রয়েছে? পরিবারের স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা কত? একান্নবর্তী পরিবার হলে কতজন দম্পতি ও তাদের সন্তানেরা একই বাড়িতে থাকেন? যদিও প্রাথমিকভাবে 2026 সালের এপ্রিল মাস থেকে 1 মাস ধরে গৃহ গণনা শুরু হওয়ার কথা রয়েছে, তবে রাজ্যগুলিকে তাদের সুবিধা অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় এটি সম্পন্ন করার অধিকার দেওয়া হয়েছে। অপরদিকে বরাক উপত্যকায় মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে শিলচর ও হাইলাকান্দিতে মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে চেক বিতরণ। মহিলা আত্মসহায়ক গোষ্ঠীর সদস্যদের দ্বারা গ্রামীণ শিল্প গড়ে তোলার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অংশ হিসাবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শিলচরে, কাছাড় ও হাইলাকান্দি জেলার মহিলাদের মধ্যে চেক বিতরণ করেছেন। হাইলাকান্দিতে প্রায় 18,000 মহিলাকে 10,000 টাকার প্রাথমিক পর্যায়ের চেক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে হাইলাকান্দিতে অনুষ্ঠিত জনসভায় ডক্টর শর্মা বলেন, এ পর্যন্ত উদ্যমিতা অভিযান প্রকল্পের আওতায় রাজ্যের 12 লক্ষ মহিলাকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে এবং রাজ্যের 50টি বিধানসভা এলাকায় এই প্রকল্প রূপায়ণ করা হয়েছে। মহিলারা এই অর্থ ভালো কাজে ব্যবহার করেছেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্য সরকার আসামের 40 লক্ষ মহিলাকে লাখপতি বায়ুদেও হিসাবে গড়ে তোলার লক্ষ্য হাতে নিয়েছে। ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শর্মা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথা উল্লেখ করেন। বর্তমান অসম রাজ্য সরকার মধ্যবিত্ত শ্রেণীর লোকেদের জন্য কাজ করে আসছে বলে তিনি জানান। জনসাধারণের সুবিধার্থে হাইলাকান্দি সিভিল হাসপাতালে একটি MRI মেশিন বসানো হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। চেক বিতরণ কার্যসূচিতে অংশগ্রহণের আগে মুখ্যমন্ত্রী শর্মা হাইলাকান্দির পুরনো হাসপাতাল পথে
ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটি প্রতিমূর্তি স্থাপনের শিলান্যাস করেছেন। এরপরে শিলচর কাছাড় জেলার দলাই বিধানসভা এলাকায় মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অংশগ্রহণ করেন বড়জালেঙ্গার পাইওনিয়ার সংঘ ক্লাবের মাঠে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে 20,099 জন হিতাধিকারীর মধ্যে চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর শর্মা বলেন, মহিলারা এই অর্থ ভালো কাজে বিনিয়োগ করলে পরবর্তী সময়ে 50,000 টাকা করে সাহায্য করা হবে মহিলাদের। শিলচরের দলাই বিধানসভা এলাকার 3,000 মহিলাকে নতুন করে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। আগামী 1 জানুয়ারি থেকে ছাত্রীদের মতো ছাত্রদেরও আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শর্মা বলেন, আগামী 15 দিনের মধ্যে বরাক উপত্যকার সকল হিতাধিকারীর মধ্যে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ কাজ সম্পূর্ণ হবে। এছাড়া বরাক উপত্যকায় শিল্পোদ্যোগী সৃষ্টির জন্য শীঘ্রই একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করা হবে বলে তিনি উল্লেখ করেছেন। মুখ্যমন্ত্রী শিলচরের প্রস্তাবিত এলিভেটেড করিডোর নির্মাণ সম্পর্কে পর্যাপ্ত জনসমর্থন লাভ করলে তা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন। একই সঙ্গে এই নির্মাণ কাজের বিরোধিতা অব্যাহত থাকলে এই প্রকল্পটি অনিশ্চিত হয়ে পড়বে বলে তিনি জানিয়েছেন। অপরদিকে সুনাই নদীর প্রবাহ পুনরুদ্ধারে নোয়াগাঁও প্রশাসনের বড় পদক্ষেপ। উচ্ছেদ অভিযান, উদ্ধার 38 বিঘা জমি। মৃতপ্রায় সুনাই নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এক কঠোর পদক্ষেপ নোয়াগাঁও জেলা প্রশাসনের। সামাগুড়ি সার্কলের অন্তর্গত বগতগাঁও এলাকায় নদীর 2 তীরে প্রায় 100টি অবৈধ দখল উচ্ছেদ করেছে প্রশাসন। সাম্প্রতিক বছরগুলিতে এটি অঞ্চলের অন্যতম বড় নদী উদ্ধার অভিযান হিসাবে বিবেচিত হচ্ছে। গত 20 বছরের বেশি সময় ধরে অবৈধ বসতি স্থাপনের কারণে সুনাই নদীর স্বাভাবিক গতিপথে সংকুচিত হয়ে পড়েছিল। এক সময়ের প্রাণবন্ত নদীটি ধীরে ধীরে তার প্রশস্ততা ও প্রবাহ হারাতে থাকে। প্রায় 38 বিঘা সরকারি জমি জুড়ে অস্থায়ী কুড়েঘর ও স্থায়ী কংক্রিটের গড় গড়ে ওঠায় নদীটির যেন অস্তিত্ব সংকটে পড়েছে। জেলা কমিশনার দেবাশিস শর্মার নেতৃত্বে ভোরবেলায় বুলডোজার নামিয়ে কাঁচা ও পাকা উভয় ধরনের অবৈধ কাঠামো সরানো হয়েছে। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, আগেই নোটিশ দেওয়া থাকায় অধিকাংশ পরিবারের সহযোগিতা করায় উচ্ছেদ অভিযান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শর্মা জানান, প্রায় 80% পরিবার নিজেরাই স্বেচ্ছায় তাদের ঘর ভেঙে দিয়েছে। এই নাগরিক দায়িত্বশীলতা অবশ্যই প্রশংসার যোগ্য। এই উচ্ছেদ অভিযানের সময় জমি প্রশাসনের গাফিলতিও সামনে এসেছে। অভিযানের মধ্যে এক লাট মণ্ডল ভূমি কর্মকর্তা সরকারি জমিতে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করেছিলেন বলে জানা যায়। জেলা কমিশনার সঙ্গে সঙ্গে সেই অবৈধ রাস্তা ভেঙে ফেলার নির্দেশ দেন। এতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে সাধারণ নাগরিক হোক বা সরকারি কর্মকর্তা। অভিযানের সময় সংকটের মানবিক দিকও চোখে পড়ে। যেসব পরিবারের বিকল্প জমি বা বাসস্থানের ব্যবস্থা নেই, তাদের অনেকেই শিশুকে কুলে নিয়ে ঘর থেকে জিনিসপত্র গুছাতে দেখা যায়। ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধিরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন সবচেয়ে অসহায় পরিবারগুলোর পুনর্বাসনের জন্য মানবিক পদক্ষেপ গ্রহণ করতে। অপরদিকে জুবিন গার্গের মৃত্যু ঘটনা সম্পর্কে 12 ডিসেম্বর এসআইটির অভিযোগনামা দাখিল। অপরদিকে ওয়াকফের নথি আপলোডের সময়সীমা বৃদ্ধি করল না কেন্দ্র। উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি নিবন্ধনের সময়সীমা শেষ হচ্ছে গতকাল শনিবারে। এ ব্যাপারে শুক্রবার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে নিবন্ধনের এই সময়সীমা আর বাড়ানো হবে না। তিনি আশ্বস্ত করেছেন, যারা নিবন্ধনের চেষ্টা করেছেন কিন্তু প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেননি, তাদের বিরুদ্ধে এখনই কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এবং তারা প্রতিকারের জন্য নিজ নিজ রাজ্যের ওয়াকফ ট্রাইব্যুনালের দ্বারস্থ হতে পারবেন। উমিদ পোর্টালটি ওয়াকফ সম্পত্তি আপলোডের ডিজিটাল প্ল্যাটফর্ম। মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এর সময়সীমার কোনো সম্প্রসারণ নয়। যে সমস্ত মুতাল্লিরা 6 ডিসেম্বর 2025 রাত 11:59 মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না, তারা ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে পারেন। একমাত্র ট্রাইব্যুনালেরই আইনি ক্ষমতা রয়েছে সময়সীমা আরও 6 মাস পর্যন্ত বাড়ানোর। অপরদিকে জুবিন গার্গের মৃত্যু ঘটনা সম্পর্কে 12 ডিসেম্বর এসআইটির অভিযোগনামা দাখিল। সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনা সম্পর্কে আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার বিশেষ তদন্তকারী গোষ্ঠী আগামী 12 ডিসেম্বর আদালতে অভিযোগনামা দাখিল করবে।
বিশেষ তদন্তকারী গোষ্ঠীর প্রধান তথা রাজ্য পুলিশের বিশেষ সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তা গতকাল উলুবাড়িতে থাকা সিআইডির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। তিনি বলেন যে জুবিন গর্গের মৃত্যু ঘটনা সম্পর্কে 18/2025 নম্বরে একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলার তদন্ত প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হওয়ার পথে বলে তিনি উল্লেখ করেন। এবং আজকের শেষ খবরটি, বাবরি মসজিদ নির্মাণে ব্যয় হবে 300 কোটি টাকা। অর্থ যোগানের রহস্য ফাঁস করলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের বেজিনগর বেলডাঙ্গা অঞ্চলে তীব্র নিরাপত্তা ও পুলিশ টহলদারির মধ্যে শনিবার অর্থাৎ গতকাল বহু বিতর্কিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মসজিদ নির্মাণে প্রায় 300 কোটি টাকা খরচের প্রসঙ্গে ওঠা প্রশ্নের জবাবে হুমায়ুন কবির মঞ্চ থেকে বড় ঘোষণা করেন। তিনি দাবি করেন মসজিদ তৈরিতে অর্থের অভাব হবে না, কারণ রাজ্যের প্রায় সব জেলা থেকেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে টাকা দেবেন। তার চমকপ্রদ দাবি, একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে 80 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে, যদিও সেই সংস্থার নাম তিনি প্রকাশ করেননি। শিলান্যাসে মঞ্চ থেকে সংখ্যালঘু ভোটারদের প্রতি স্পষ্ট বার্তা দেন তিনি।